কাওয়া কাদের, এই কাওয়া কাদের কিভাবে ভারতে গেল, কিভাবে এই যে ছাত্রলীগের সভাপতি কিভাবে ভারতে দেয় 7 দিন আগে, ওখানে যে কথা বলে কিভাবে বলে বলেন তো? এটা কি দেশ হতে পারে? কিভাবে আপনি ভারতের সাথে যত চুক্তি, সেই চুক্তিগুলা রিভিউ না করে এখনো পর্যন্ত আদানির সাথে কেন টাকার স্পিড, হাসিনা যে স্পিডে দিচ্ছিল তার থেকে বেশি স্পিডে টাকা দিয়ে যাচ্ছেন, কেন দিচ্ছেন বলেন তো? আপনি যখন নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন, কোন আইনের অধীনে আপনি নিয়োগ দিচ্ছেন, কোন যোগ্যতায় নিয়োগ দিচ্ছেন তাকে? সে বিএনপি করলো, জামাত করলো, তাকে বসাই দিলেন? এটা তো দেশ হতে পারে না ভাই। কনস্টিটিউশন এক জিনিস, জনগণ এক জিনিস, সরকার এক জিনিস, আর আপনার ইনস্টিটিউশন গুলো আর এক জিনিস। করছে কি জানেন? এই এয়ারপোর্টের মধ্যে চা সমোসার একটা ভিআইপি করে দিয়েছে, করে দিয়ে খুব উন্নয়ন করে ফেলছে। কি বলে, দেশের জনগণের স্বার্থে কোনো কাজ হচ্ছে না, সে কারণে আমার সুর এখন আওয়ামী লীগের মতো হচ্ছে। তার মানে আমি আওয়ামী লীগ না। এই কথাগুলো আপনারা একটু বোঝার ট্রাই করেন। দেখেন, ইয়াকুব ভাই খুব সুন্দর একটা কথা বলছেন যে কেন তাড়াতাড়ি করছেন। আমি ইয়াকুব ভাইকে একটু অনলাইনে এটা বলা ঠিক হচ্ছে না, তারপর আমি ওনাকে একটু জানাই দিই। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন মইনুল আহমেদের সাথে বারবার ফোনে কেন কথা বলেন, কি কথা বলেন, একটু যদি জানতেন আপনি, তাহলে আপনি বলতেন ভাই তোর ক্ষমতায় থাকার দরকার নেই, তুই কালকে নির্বাচন দিয়ে তোর এখনই ফাঁক, তোর এখন থাকার দরকার নাই। মইনুল আহমেদ যার কারণে বাংলাদেশ হাসিনা 20 বছর পর্যন্ত বাংলাদেশে প্রায় ভারতীয় রাজত্ব চলছে, সেই মইনুল আহমেদ সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কিসের এত খাতির বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না। কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লেজও ধরতে পারছে না? আপনি বলেন, এখন পর্যন্ত ছাত্রদের যারা এই যে শুধুমাত্র এই যে ক্ষমতার লোভে হাসনাত, আব্দুল্লাহ সারজিদ এদের মতো না, যারা আন্দোলনে ছিল কিন্তু ক্ষমতার আশেপাশে নাই, এমন ছাত্রদেরকে মেরে ফেলছে। যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে মেরে ফেলছে। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছিঁড়ছিল? আমার গোয়েন্দা বাহিনী কি ছিঁড়ছিল? আমার পিলখানা হত্যাকাণ্ডে মেরে ভারত, ওখান থেকে আমি অবিনাশ পালিওয়ালের রিপোর্ট থেকে বলছি, অবিনাশ পালিওয়ালের বই থেকে, ভারত বাংলাদেশে সেনাবাহিনীকে মেরে তার দেশে নিরাপদে ব্যাক গেছে, আর আমার গোয়েন্দা বাহিনী বসে বসে ছিঁড়ছিল? বলেন তো, এটা কি কোনো দেশ হতে পারে? আপনি যদি না পারেন ভাই, আপনি যদি না পারেন দরকার নাই তো, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বলেন যারা পারো তারা আসো, দেখেন আমরা দিতে পারি কিনা। দেখেন আমার সেনাবাহিনীর, যদি মনে করেন ভাই, একটা সংক্ষেপে একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশে এখনো পর্যন্ত সাবেক সেনা অফিসার আছে, এবং দেশের যারা হাসিনার কর্তৃক নিগ্রহের শিকার এমন সেনাবাহিনীর সংখ্যা আছে 5 থেকে 7,000, এবং বিজিপি বিডিআর যারা যারা হচ্ছে বিনা কারণে জেলে আছে এর সংখ্যা 18,000। আপনি সমস্ত ওসি যারা খুনের সাথে যুক্ত ছিল সবাইকে বাদ দিতেন, আসেন না আমরা সংস্কার করি, ভালো দেশ করি, সব ওসিকে বাদ দিয়ে তাদেরকে নিয়োগ দিতেন যারা অন্যায়ের শিকার হয়েছে, যারা স্কিল লোকজন, গোয়েন্দা বাহিনী সব কর্মকর্তাকে বাদ দিতেন, বাদ দিয়ে নতুন করে লোকজন আনতেন, দেখা যেত কেমন হতো, দেখতেন কেমন করতেন। আপনি সব দলগুলোর এগেনস্টে যে আপনি একটা কিংস পার্টি করবেন বলে ওই পথে না, যে আপনি আসেন সব বাংলাদেশের প্রতিটা মানুষ এই সরকারকে সহযোগিতা করে একটা সরকার করতেন, দেখতেন কি হতো। আসেন, আপনি বলবেন নির্বাচন তাড়াতাড়ি কেন চাচ্ছি, নির্বাচন চালে তো আসলে সমস্যা। আপনি 4 মাস চলে গেছে, 4 মাসে কি ছিড়ছেন বলেন তো? কোনো কিছু করতে পারছেন? কিচ্ছু করতে পারেননি 4 মাসে। দেখেন, শেখ হাসিনা পড়ছে, তার অন্যতম একটা কারণ ছিল দুর্নীতি। আমি আবার বলি, শেখ হাসিনা পড়ছে, তার অন্যতম একটা কারণ ছিল দুর্নীতি। আপনি সেই দুর্নীতির কোথায় কি করছেন বলেন তো? কিভাবে ওই যে কাওয়া কাদের, এই কাওয়া কাদের কিভাবে ভারতে গেল, কিভাবে এই যে ছাত্রলীগের সভাপতি কিভাবে ভারতে দেয় 7 দিন আগে, ওখানে যে কথা বলে কিভাবে বলে বলেন তো? এটা কি দেশ হতে পারে? কিভাবে আপনি ভারতের সাথে যত চুক্তি, সেই চুক্তিগুলা রিভিউ না করে এখনো পর্যন্ত আদানির সাথে কেন টাকার স্পিড, হাসিনা যে স্পিডে দিচ্ছিল তার থেকে বেশি স্পিডে টাকা দিয়ে যাচ্ছেন, কেন দিচ্ছেন বলেন তো? কার স্বার্থে দিচ্ছেন? কি উন্নয়ন করবেন, আর কি রেগুলেশন করবেন আপনারা? আপনি এসে বলছেন না এটা রেগুলেশন না। এই যে কালকে দেখলাম আরেকজন আদালত থেকে যাই হোক, উনি বললেন এই সরকারের নামও পরিবর্তন হবে, এটা তত্ত্বাবধায়ক সরকার, এরকম টাইপের নাম হতে পারে। আপনার হওয়ার কথা ছিল রেভলিউশনারি গভর্নমেন্ট, বিপ্লবী সরকার, যেটার সাথে আমাদের স্পিরিট ছিল। বিপ্লবী সরকার হোক, যে বিএনপির আমরা বলি, হ্যাঁ বিএনপির অনেক অন্যায় আছে, বিএনপি কেও বলি, বিএনপি কোথায় রেগুলেশন করছে? রেগুলেশন যে আপনি বলছেন মুখে,
বিএনপি দলের মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। জামাতের দলে কোনো পরিবর্তন আছে? নাই। শুধু কি সরকার শুধু কাঠামোগত পরিবর্তন করলে হবে? আচ্ছা বলেন, আপনারা যারা রেভলিউশনের পক্ষে অনেক কথা শুনি, অনেক শুনতে বসে হাসি। রেগুলেশন করছেন, আচ্ছা সবকিছু সংস্কার করবেন, আপনাদের আরো 5 বছর টাইম দরকার। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে 5 বছর কেন আরো 10 বছর থাকেন, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি যখন নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন, কোন আইনের অধীনে আপনি নিয়োগ দিচ্ছেন, কোন যোগ্যতায় নিয়োগ দিচ্ছেন তাকে? সে বিএনপি করলো, জামাত করলো, তাকে বসাই দিলেন? এটা তো দেশ হতে পারে না ভাই। কনস্টিটিউশন এক জিনিস, জনগণ এক জিনিস, সরকার এক জিনিস, আর আপনার ইনস্টিটিউশন গুলো আর এক জিনিস। ইনস্টিটিউশন বিল্ড আপ করেন। যে মাহবুব ভাই যেটা বলছেন, খুব সুন্দর কথা বলছেন, আপনি বিচার ব্যবস্থা এমন করা উচিত যেখানে কারোর চোখ রাঙানিতে তারা বিচারকরা কলম উঠাবে না। আপনি করলেন কি, ওই টাইপের আইনের দিকে, ওই সংস্কারের দিকে, ইনস্টিটিউশন বিল্ড আপ যেটা করার কথা সেই দিকে বিন্দু মাত্র হাঁটেননি। না হেঁটে আচ্ছা তুমি জামাতপন্থী, ওকে তুমি আসো, তুমি বিএনপি পন্থী, আচ্ছা তুমি আসো, ও আচ্ছা তোমার ভিসির দরকার, তুমি এতদিন পর্যন্ত টকশোতে বিএনপির দালালি করছো, তোমার ভিসি হবা, চলো তোমার অমুক ইউনিভার্সিটিতে বসাই দিচ্ছি। সংস্কার হলো? এটা সংস্কার বলে? সংস্কার শিখান আপনি? আপনার মতে পক্ষে গেলে আপনি সংস্কার, আপনার মতের বিপক্ষে গেলে না কিছুই হচ্ছে না, এটা সংস্কার না ভাই। এটা আমার মতের পক্ষে আসলে আমি খুশি হব, আমার মতের বিপক্ষে গেলে আমি এই আগের যে কথাগুলো বলছি সেটা আমার নিজের বিপক্ষের কথা, কিন্তু সেটা সত্য কথা, আমাকে বলতে হবে। আপনি যদি দেশের উন্নতি চান, আপনার সত্য কথাগুলা আপনার এগেনস্টে, আপনার স্বার্থের এগেনস্টে গেলেও আপনাকে বলতে হবে। আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি বলি, তাহলে কি হবে? নতুন কিংস পার্টি আসবে, বিএনপির মধ্যে রাঘব বোয়াল যেগুলো আছে সেগুলো আবার অ্যাক্টিভ হবে, জামাতের মধ্যেও কিছু আছে এগুলো অ্যাক্টিভ হবে। আপনার আমার যারা সাধারণ জনগণ আছে না, আমরা ওই 200 টাকা মরিচের কেজি, 300 টাকা আলুর কেজি, 500 টাকা অমুকের কেজি, এগুলা খেয়ে আমাদের মরতে হবে। আমাদের কোনো ভাগ্যের উন্নয়ন হবে না। আজকে আগের দিন চুরি করছিল হয়তো অন্য দল, আজকে চুরি করবে আরেক দল, করতে থাকবে ভাই। কারণ আমরা ইনস্টিটিউশনকে ডেভেলপ করতে পারিনি। আমরা যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, তাদেরকে আমরা সামনের সারিতে রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমার আপনার ব্যর্থতা। কারণ আমাদের এখানে যে বেশি তেল মারতে পারে না, যে মনে করেন জনাব তারেক রহমান বিপ্লবী সরকারের কি জানি সরি এই যে এই আন্দোলনের মেন চাবিকাঠি, হ্যাঁ মাস্টার মাইন্ড, এরকম বলতে পারি, এরকম লোকের আমার দরকার। এই মেন্টালিটি যদি আপনার থাকে ভাই, বাংলাদেশ উন্নতি সম্ভব না। যার যতটুকু মানে পাওনা তাকে ততটুকু দেন, এবং আপনি সবসময় দেশের মানুষের পক্ষে কথা বলেন। আপনি আপনার কথা যদি দেশের মানুষের এগেনস্টে যায় শুধু দলীয় পাচাটার কারণে, তা আপনি দলের মানুষ, দলের একজন কর্মী, আপনাকে স্যালুট জানায়, কিন্তু আপনি দেশের না। আর আমরা হচ্ছে প্রো বাংলাদেশি। আপনি এতক্ষণ বলছিলেন না এক পক্ষ ইন্ডিয়ান এক পক্ষ পাকিস্তানি, হ্যাঁ আমরা হচ্ছে প্রো বাংলাদেশি। আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি আমরা হচ্ছে প্রো বাংলাদেশি। ওই যে আইফোন প্রো ম্যাক্স আছে না, আমরা এরকম আইফোন প্রো ম্যাক্স। আমরা অফ করলে বাংলাদেশ অফ হবে, আমরা চালু থাকলে বাংলাদেশ চালু থাকবে। আচ্ছা বলেন তো ভাই, এই যে আমরা যে এত কিছু করি, আমরা এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই, আমাদের জন্য এই সরকার কি করছে কি জানেন? এই এয়ারপোর্টের মধ্যে চা সমোসার একটা ভিআইপি করে দিয়েছে, করে দিয়ে খুব উন্নয়ন করে ফেলছে। কি বয়ান! আমাদের দেশে মনে করেন যে আমাদের দেশে আমরা খুব শান্তি পাইছি, যে কিরে ভাই এটা তো দেখি হাসিনার থেকে আরো বড় বাটপার। হাসিনা তো ছিল এক প্রকারের, না দিয়েও বলতো যে দেবো না ভাই, তুই কি করবি কর, আর এটা কই এই দিলাম অনেক দিয়ে ফেলছি, এটা তো আরো বড় বাটপারি ভাই। মানে বাটপারের পরে বাটপার, সবগুলাই বাটপার। এখন আমাদের করার উপায় কি? জনগণের করার উপায় কি? জনগণের একটাই উপায় ভাই, আপনার দল, আপনার শুধু দলীয় দালালি এগুলা বাদ দেন ভাই। যদি দেখবেন আপনার স্বার্থ থেকে কথা বলছে, কে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছে, কে শেয়ার বাজারের লুট নিয়ে কথা বলছে, কে মানুষের ভাগ্যের পরিবর্তন নিয়ে কথা বলছে, তার পক্ষে কথা বলেন। কোন দলের পাঁচাটা, কোন ফ্যামিলির পাঁচাটার জন্য বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ কোন এক দলের পাঁচাটার জন্য তৈরি হয়নি। বাংলাদেশের মানুষ চাই উন্নয়ন। এবং আমরা আরেকটা জিনিস বলে দিই, আপনাদের 31 দফা, অনেক 31 দফা বলছিলেন না, 31 দফা নিয়ে আপনি যদি আলোচনা করতে চান আরেকদিন বলেন। 31 দফায় অনেক ভুল আছে, আপনি 31 দফায় উল্লেখ করেননি পররাষ্ট্রনীতি কি হবে, যেটা বাংলাদেশের মেন ইস্যু। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই,
এটা ছিল না, ভাই, আমি শেষ করি। আমি বলছি যে বেশিরভাগ এসে গেছে, হতে পারে আপনি রাইট, আপনি ভাই 31 দফার A to Z আমি বিশ্লেষণ করছি, যে কারণে আমি জানি বাংলাদেশের সব থেকে মূল সমস্যা ভারত। আপনি ভারত সম্পর্কে কিছু না বলে কৌশলে এড়ায় 31 দফার প্রচারণা চালাচ্ছেন। আমি আপনাকে স্যালুট জানাই, এটা আপনার দলীয় বক্তব্য, আপনি করতেই পারেন ভাই, আপনি আপনার বক্তব্য করতেই পারেন। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি না, আমরা তো একটু পাগল ছাগল, আমরা যারা সাধারণ জনগণ আছি না, আপনার 31 দফা নিয়ে লাফাবো। কিন্তু আপনি ওই 31 দফার মধ্যে ভারতের সাথে কি সম্পর্ক হবে, আমার দেশের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক কি হবে, আমার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কনস্টিটিউশন গুলো কিভাবে ডেভেলপ করবে, এগুলা সম্পর্কে কিছু বলা নাই ভাই। এটা আমার মতো যারা জনগণ আছে না, আমাদের পক্ষের কথা না। আপনি বলতে পারেন হ্যাঁ আপনার দলীয় বক্তব্য, আমি রেসপেক্ট করি ভাই, আমি আপনার এগেনস্টে না, আমি আপনার এগেনস্টে না, কিন্তু এটা আমার কথা ফুটে ওঠেনি। আমি 31 দফার সাথে তখনই একমত হব যখন আমার কথা সেখানে লেখা থাকবে। 31 দফা বলার পরে পড়ে বুঝবো এটা আমার কথা, এটা আমার কথা, আমার স্বার্থে, আমার দ্রব্যমূল্য কিভাবে কমানো হবে, কিভাবে কৃষকদেরকে ঋণ দেওয়া হবে, কিভাবে মানে মধ্যস্থভোগী কিভাবে কমানো হবে, এইগুলা যখন বলা থাকবে না, তখন আমি আপনার সুরে কথা বলবো। তা না হলে আমাদের মতো লোক আছে না, আমাদের আপনার সুরে কথা বলাতে পারবেন না। বলতে পারবেন হ্যাঁ আপনারা তো আওয়ামী লীগ করছেন, হ্যাঁ ভাই আমারই আওয়ামী লীগও আমার, বিএনপিও আমার, জামাতও আমার, বাংলাদেশের 64-65টা দল, প্রতিটা দলই আমার, আর প্রতিটা দলের এগেনস্টেই আমরা।